লকডাউনের মধ্যেই বৃহস্পতিবার সকালে রাজ্যের সবকটি বাজারে যে পরিস্থিতি দেখা গেছে তাতে মনে হয়েছে রাজ্যে উৎসব শুরু হয়ে গেছে। কোথায় সামাজিক দূরত্ব, কোথায় পুলিশ প্রশাসন, উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর বাজারগুলির দিকে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়েছে মানুষজন। ভোর পেরিয়ে সকাল হতেই যেন জনঢল নেমেছে বাজারে। বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর সবচেয়ে আকর্ষণীয় পুজো মণ্ডপগুলিতে যেমন ভিড় লক্ষ্য করা যায়, বৃহস্পতিবারের মহারাজগঞ্জ বটতলা বাজার যেন তাকেও ছাপিয়ে গেছে। সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার, মুদি দোকান থেকে শুরু করে শুকনো মাছের দোকান, কোথায় নেই মানুষ। বৃহস্পতিবারের শহরের বাজার দেখে কে বলবে রাজ্যে চলছে সম্পূর্ণ লকডাউন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব চুলোয় যাক, মুখের মাস্ক থুতনির নিচে 90% মানুষের। চলছে বাজারে কেনা বেচা। অবাক করার বিষয় হলো একজনও উর্দিধারী কোনো পুলিশ কর্মীকে দেখা যায়নি বাজারগুলিতে। বাজারে কোনো দেখতেছি না, এখন মোটামুটি দেখতেছি লোকের সমাগমই বেশি। শহরে সেরকম ভাবে কোনো লোকের কোনো সিনসিয়ারিটি নাই। এই অনেকেরই আবার অভিমত, পুলিশ বাবুরা সাদা পোশাকে আগে সেই ভিড়ে মিশে বাজার বাড়িতে পৌঁছে দিতে গেছেন, এরপরই ফিরেছেন খাকি পোশাকে। ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। বাজারে আসা লোকজনদের বক্তব্য একটাই, মানুষ নিজেরাই সচেতন নয়, আর তাই বাজারে ভিড় বেড়েই চলেছে। পুলিশ প্রশাসনের কেউ নেই, নজরে তো পড়লো না, নজরে তো কারোর কোনো ভেরিফিকেশন দেখলাম না। কিরকম অবস্থা দেখতেছেন বাজারে? বাজারে তো মানুষ তো তার পেটের তাগিদে আসতেই, কিন্তু তার মেনটেন করাটা তো জনগণের উচিত। সেরকম মেনটেন হচ্ছে কি বাজারে? না, এটা তো হচ্ছে না। এটা তো গভর্নমেন্ট ইচ্ছা করলেই পারবে না, জনগণেরও সহযোগিতা লাগবে। প্রশ্ন হচ্ছে, যেহেতু করোনা প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, সেই জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারই একমাত্র সংক্রমণ আটকানোর পথ। সেই জায়গায় বৃহস্পতিবার সকালে বিভিন্ন বাজারের দৃশ্য কোনো মতেই বলে দিচ্ছে না যে রাজধানীর মানুষ সচেতন। তাদের হাবভাব এমনটাই যে আর যাই হোক, বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস বাজারগুলির দিকে সংক্রমণ ছড়াতে ভয় পাবে। যদি ঠিক এমনটাই হয়, তবে রাজ্যবাসীর জন্য এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। ক্যামেরায় চুনিদেবের সাথে কুন্তল গোস্বামীর রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। করোনা মহামারীতে আশার বাণী শোনালেন রাশিয়ার বিজ্ঞানীরা। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে গোটা বিশ্বে করোনার টিকা নিয়ে আসছে বলে জানিয়েছে রাশিয়া। করোনা প্রতিষেধকের জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষায় বসে গোটা বিশ্ব, তখনই আশার আলো দেখিয়েছে রাশিয়া। দাবি করা হয়েছে করোনা ভ্যাকসিনের প্রয়োগ সফল হয়েছে। এবার আরো এক কদম এগিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহেই প্রতিষেধক সাধারণ মানুষের জন্য বাজারে নিয়ে আসার কথা জানিয়েছে রাশিয়া। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিশ্বে সবথেকে দ্রুত রাশিয়াই করোনার টিকা বাজারে নিয়ে আসবে বলে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, রাশিয়ার সেনা ও সরকারি গবেষকদের হাতে তৈরি এই প্রতিষেধক বর্তমানে ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে। আগামী 10 আগস্ট বা তার আগেই রাশিয়ার গ্যামিলিয়া ইনস্টিটিউটের তৈরি এই টিকা বাজারে নিয়ে আসার ছাড়পত্র পেয়ে যাবে বলে জানিয়েছে রাশিয়া। প্রতিষেধকের চূড়ান্ত অনুমোদন মিললেই সর্বপ্রথম ফ্রন্ট লাইনে থাকা করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের উপর এই টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন। এই করোনা প্রতিষেধক আবিষ্কারকে 1957 সালে বিশ্বের প্রথম অন্তরীক্ষে উপগ্রহ উৎক্ষেপণের সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার অর্থ মন্ত্রকের প্রধান কিরিল দিমিত্রেভ। অর্থমন্ত্রকের অনুমোদনেই ভ্যাকসিন নিয়ে গবেষণা হয়েছে। তবে রাশিয়া এখনো পর্যন্ত ভ্যাকসিনের বিজ্ঞান ভিত্তিক পরীক্ষামূলক ডেটা প্রকাশ্যে আনেনি, তাই প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আবার দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপের পরীক্ষা আগস্টের 3 তারিখ বা তার পর থেকে শুরু হওয়ার কথা। তার 7 দিনের মধ্যে
কিভাবে প্রতিষেধক মানুষের ব্যবহারযোগ্য হবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী মিথাইল মুরাসকোর দাবি, তৃতীয় ধাপের ট্রায়াল সফল হলেই বাজারে আনার জন্য তৈরি হয়ে যাবে প্রতিষেধক। জানিয়েছেন, তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য 800 জন স্বেচ্ছাসেবক তৈরি রয়েছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বস্ত্র বিপণনের দোকানে গিয়ে রহস্যজনকভাবে ধারালো ছুরি দিয়ে শ্বাসনালী কাটা পড়ল 16 বছরের এক কিশোরীর, যে ঘটনায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তার চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটি হয়েছে আসামের করিমগঞ্জ জেলার নিলামবাজার থানা এলাকায়। ঘটনার জেরে তদন্তে নেমেছে পুলিশ। ফের আরও একটি বেদনাদায়ক ঘটনা। মামার বাড়ির কাছে একটি কাপড়ের দোকানে রহস্যজনকভাবে গলায় ছুরিকাবিদ্ধ হল 16 বছরের কিশোরী মেয়েটি। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জের মুল্লাগঞ্জ এলাকায়। বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে মামার বাড়ি মুল্লাগঞ্জ বাজারের এক কাপড়ের দোকানের ট্রায়াল রুমের ভেতরে ধারালো ছুরি দিয়ে নিজের গলায় শ্বাসনালী কেটে কিশোরীটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় আসাম পুলিশ তদন্তে নেমে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বস্ত্র বিপণীর মালিক সহ আরেক ব্যবসায়ীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালায়। সূত্রে জানা যায়, বুধবার বিকেল নাগাদ মুল্লাগঞ্জ বাজারের বস্ত্র ব্যবসায়ী আব্দুল হকের দোকানে জামা কাপড় দেখতে যায় সেই কিশোরী। এক পর্যায়ে পছন্দ হওয়া জামাটি নিয়ে সে ট্রায়াল রুমে যায়, কিন্তু দীর্ঘ সময় বাদেও সে বের না হওয়ায় সন্দেহ হয় দোকান মালিকের। এরই মধ্যে ভেতর থেকে হঠাৎ গোঙানির শব্দ পেয়ে দোকান মালিক ট্রায়াল রুমের দিকে লক্ষ্য করে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। ঘটনাটি দেখে তিনি চিৎকার দিলে অন্যান্য গ্রাহক ও স্থানীয়রা গিয়ে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে বাইরের বেঞ্চে নিয়ে আসেন, কিন্তু শ্বাসনালী কাটা যাওয়ায় সে কথা বলতে না পারলে তাকে দেওয়া হয় কাগজ কলম। তখন সে কোনো মতে তার নাম ও ফোন নম্বর লিখে দিলে পরিচয় পাওয়া যায় তার। জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হিজিম গ্রামের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক ফুজাইল আহমেদের কন্যা সে। নাম সাজিদা আক্তার, বয়স 16। প্রতিদিনের মতো টিউশন ক্লাস করতে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এরপরই এই ঘটনা। এদিকে ঘটনার পর খবর দেওয়া হয় নিলামবাজার থানায়। পরবর্তীতে রক্তাক্ত কিশোরীকে উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু সেখানে গলার অপারেশনের ব্যবস্থা না থাকায় আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সাক্ষাতে দোকান মালিক গোটা ঘটনাটি তুলে ধরেন। মেয়েটা ইয়ে ঢুকছে, ঢুকিয়া কইছে খাবার জায়গায় খাবার একটা কিনছে, কিনিয়া কইছে ওটাতে ফাল্টাইতাম। তখন আমার ফাল্টানি দোকানও গেছে, এবারও না দেখি আমি একটু করে ডাকিছি। ডাকার পরে কইছে যে কোনো আসার শব্দ নাই। ও আমি গেছি, দুজন মানুষ কেন আসলো। আমি গেছি, যাওয়ার পরে গিয়ে দেখছি বই গেছে মাটিতে, এবং রক্ত করে। ও দরিয়া চিল্লানি মারছি, বাড়ি আনছি। মেয়েটা কোন জায়গা কাটা হয়েছে? গলাত কাটা। শেষ খবরে জানা যায়, আহত সাজিদার শারীরিক অবস্থা বেশ সংকটজনক। সে গান্ধাই হায়ার সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। ঘটনা তদন্তে নেমে নিলামবাজার পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি স্কুল ব্যাগ বাজেয়াপ্ত করেছে এবং দোকান মালিক আব্দুল হক সহ অপর এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। ঘটনার নেপথ্যে প্রণয় সংক্রান্ত কোনো কারণ নাকি দোকানের ভেতর কেউ তাকে আক্রমণ করেছে সেটা খতিয়ে দেখছে পুলিশ, যদিও এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ। চোরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। লকডাউনের মধ্যেই খোয়াইতে দেখা গেছে স্বাভাবিক জনজীবন। কোথাও কোনো লকডাউনের লক্ষণই নেই। চলে ছোট বড় যানবাহন, খোলা থাকে দোকান। অভিযানে পুলিশ। 3 দিন লকডাউনের পর পুনরায় রাজ্য সরকার রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছেন। রাজ্য সরকারের লকডাউন ঘোষণার পরও খোয়াই শহরের হাটবাজার, দোকানপাট ও যানবাহন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছন্দে খোলা ছিল। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মেনে চলতে বারবার প্রচেষ্টা চালানো হয়, কিন্তু কে শোনে কার কথা। লকডাউনের মধ্যেই রাস্তায় নেমে পড়েছে টমটম, অটো রিক্সা, রিক্সা থেকে শুরু করে অন্যান্য যানবাহনগুলো। কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, জুতো, রেস্তোরাঁ সবকিছুই খুলে বসে ব্যবসায়ীরা। ক্রেতারাও সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রতিটি দোকানেই ভিড় করতে শুরু করে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা রাস্তায় নেমে সবকিছু বন্ধ করতে তৎপর হয়। খোয়াই মহকুমা জুড়ে প্রতিদিনই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল।
সেই বাড়ন্ত সংক্রমণ রোধ করতে খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশন সরকারের নির্দেশ মতো গত সোমবার থেকে বুধবার পর্যন্ত 3 দিন সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। খোয়াইয়ের সাধারণ জনগণ সরকার ও ব্যবসায়ীদের সিদ্ধান্তকে মেনেও চলে, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে লকডাউনের বাজার আনলক হয়ে ওঠায় রাস্তায় নামে খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট অসিত কুমার দাস, ডিসিএম স্বপ্নজিৎ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাস, থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। লকডাউন এক্সটেনশন হয়েছে, 4 তারিখ অব্দি এক্সটেনশন হয়েছে, কিন্তু 1/3 এখানে যে গ্রোসারি শপ সেগুলি খোলা থাকার কথা, কিন্তু আমরা দেখি এখানে গ্রোসারি শপ ছাড়াও অন্যান্য যে শপগুলি আছে বা দোকান আছে যেগুলি পারমিসেবল না, যেগুলি বন্ধ থাকার কথা সেগুলি বন্ধ তারা মানে নাই। তো সেই জন্য আমরা মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, আমাদের এসডিপিও সাহেব এখানে আমরা যৌথভাবে আজকে এখানে রেড বা আমরা ভিজিট করতেছি এখানে। তারা অভিযান চালিয়ে মুদিমাল, ফল এবং ওষুধের দোকান বাদে বাকি দোকানগুলো বন্ধ করান। পাশাপাশি এই অভিযান চালিয়ে বহু সাধারণ মানুষকে আর্থিক জরিমানাও করেন মাস্ক না পরার কারণে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। পাওনা টাকা চাওয়ার অপরাধে রাতের আঁধারে আইন নিজের হাতে নিয়ে বাড়ি গিয়ে মহিলাকে মারধরের অভিযোগ। এমনই এক অভিযোগ তুললেন ধর্মনগর আলগাপুর এলাকার এক গৃহবধূ শান্তনা পাল। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা থানায় মামলা করলে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বেশ কিছুদিন আগে বন্ধন থেকে টাকা তোলেন শান্তনা পাল নামে এক গৃহবধূ। সেই খবর পেয়ে বান্ধবী লক্ষ্মীধর শান্তনা পালের কাছে কিছু টাকা ধার চান। শান্তনা তার বান্ধবী লক্ষ্মীধরকে 10,000 টাকা ধার দেন, কিন্তু সেই পাওনা টাকা ফেরত চাইতে শুরু হয় দুই বান্ধবীর সাথে মনোমালিন্য। সেই টাকা দেবার জন্য লক্ষ্মীধরের স্বামী রূপন ধরের কাছেও আর্জি জানায় শান্তনা পাল, কিন্তু বারবারই এড়িয়ে যাওয়া হয়। এদিকে 4-5 দিন ধরে লক্ষ্মীধরের স্বামী নিখোঁজ। এই মর্মে লক্ষ্মীধর ধর্মনগর থানায় স্বামী নিখোঁজের ডায়েরি করেন। এরপরই রাতে আলগাপুর গ্রামে শান্তনা পালের বাবার বাড়িতে যায় লক্ষ্মী ও তার বাকি পরিবারের লোকজন। রাতের আধারে দলবল নিয়ে লক্ষ্মী বাবার বাড়ি থেকে শান্তনাকে ডেকে এনে তাকে বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। রাতেই শান্তনা পালের বাবার বাড়ির লোকজন শান্তনাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে। ঘটনা হয়েছে, মানে আমার একটা বান্ধবী আসলো, বান্ধবী বলতে কি আমার ক্লাসমেট, তো তাই খুব একটা সমস্যা করছে। আমরা এক পাড়াতেই থাকি, তো খুব সমস্যা করছে। সমস্যা করার পরে আমি বন্ধন উঠাইছি, তো গেছে, তাই আমার কাছে গিয়ে গেছে তাই খুব একটা সমস্যা আছে, তাই আমি কিছু টাকা দিতাম। তো আমার হাজব্যান্ডও আসলো করো, আমি তাইরে 10,000 টাকা দিছি। 10,000 টাকা দেওয়ার পরে তার কাছে আমি যখন টাকাটা খোঁজার যাই, তখন ওই তাই মানে টাকাটা আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো, তা করছে। করার পরে আমি তার হাজব্যান্ডকেও ফোন করছি, তাইরাও ফোন করছি। তারা অনেক সময় ফোন উঠায়, অনেক সময় উঠায় না। এটা করতে করতে এরপরে তার হাজব্যান্ডের সাথে আমার একটা বাজে একটা রিলেশন তাই বানাই দিছে, মিথ্যা একটা অপবাদ দিলাইছে আমার উপরে। দেওয়ার পরে মানে এইটারে এখন কেন্দ্র করিয়া তাই সেদিনকে আমার বাড়িতে গেছে, গিয়া তাই আমারে খুব মারধর করছে। কয়েকজন পুরুষ মানুষ, মহিলা মানুষ লইয়া গিয়ে আমার খুব মারধর করছে, করিয়া কইছে তাই জামাইরে আমি নিখোঁজ করে দিয়েছি। এটা সব তার বানানির নাটক। বৃহস্পতিবার অভিযোগ দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখান থেকে অভিযোগ লিপিবদ্ধ করে সোজা আলগাপুর মাইক্রো টাওয়ার সংলগ্ন লক্ষ্মীধরের বাড়ি যায় এবং অভিযুক্ত লক্ষ্মীধরের ভাসুর বাবন ধরকে থানায় নিয়ে আসা হয়। এদিকে অভিযুক্তের পরিবারের লোকজনেরা আলগাপুর গ্রামের পঞ্চায়েত প্রধান কৃপা সিন্ধু শুক্লবৈদ্যের সাথে দেখা করে সমস্যা সমাধানের আবেদন জানায়। পঞ্চায়েত প্রধান হাসপাতালে শান্তনা পালের সাথে দেখা করে থানায় এসে পুলিশের সাথে কথা বলেন এবং পঞ্চায়েতের মাধ্যমে এর মীমাংসা করার চেষ্টা করা হবে বলে জানায় পুলিশকে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধর্মনগর আলগাপুর এলাকায়। ধর্মনগর থেকে প্রমথোষ ঘোষের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজ্যের গর্বের টিএসআর বাহিনীতে চলছে অশোক স্তম্ভের অপব্যবহার। বাহিনীর দম্ভের উর্দিকে কালি ছিটিয়ে এক শ্রেণীর আধিকারিকের কল্যাণে চলছে স্বেচ্ছাচারিতা। থানায় ফৌজদারি মামলা থেকেও প্রমোশন বাগিয়ে এক টিপিএস গ্রেড 2 অফিসার নিজের উর্দিতে লাগিয়েছেন অশোক স্তম্ভ। যে ঘটনায় খোদ বাহিনীর অন্দরেই বইছে তুষের আগুন। অভিযোগের কাঠগড়ায় টিএসআর বাহিনীর সদ্য পদোন্নতি প্রাপক ডেপুটি কমান্ড্যান্ট অনির্বাণ ধর চৌধুরী। বিভিন্ন সময়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন রাজ্যের সুশৃঙ্খল আধা সেনা বাহিনী বলে পরিচিত টিএসআর জওয়ানেরা।
এক্ষেত্রে এই আধা সেনাবাহিনীর একাংশ অফিসারের বিরুদ্ধে নানা সময়ে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, স্বজন পোষণের মতো গুরুতর অভিযোগও ছিল। সেই সাথে একটা সময়ে এই বাহিনীতে ছিল আর্দালি প্রথার মতো বিস্ফোরক অভিযোগও। অধস্তন জওয়ানদের ব্যক্তিগত কাজে ব্যবহারের অনেক অভিযোগ ছিল টিএসআরের কিছু পদস্থ আধিকারিকের বিরুদ্ধে। তবে এবার আরও এক ধাপ এগিয়ে টিএসআরের অক্ষুণ্ণ সুনামকে কালিমালিপ্ত করার অভিযোগ উঠল সম্প্রতি পদোন্নতি বাগিয়ে নেওয়া ফৌজদারি মামলায় অভিযুক্ত এক পদস্থ অফিসারের বিরুদ্ধে। সূত্রে জানা যায়, গত 4/7/2020 তারিখে রাজ্য সাধারণ প্রশাসনের এক নোটিফিকেশন মূলে গত জুন মাসে 15 জন ডিএসপি তথা অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসারকে অতিরিক্ত পুলিশ সুপার ইনচার্জ এবং ডেপুটি কমান্ড্যান্ট ইনচার্জের পদে দায়িত্ব দেওয়া হয়। আর এই নোটিফিকেশনটির ক্রমিক তালিকায় 11 নম্বরে দেখা যায় অনির্বাণ ধর চৌধুরী টিপিএস গ্রেড 2কে টিএসআর-এর সহকারী কমান্ড্যান্টের পদ থেকে ইনচার্জ ডেপুটি কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই আধিকারিকের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে থানায় মামলা ঝুলে রয়েছে। বাহিনী সূত্রে জানা যায়, 2019 সালের 29 মে তারিখে দুলাল দেবনাথ নামে এক ব্যক্তিকে এই অনির্বাণ ধর চৌধুরী সম্পূর্ণ অন্যায়ভাবে এবং অমানসিকভাবে মারধর করেন বলে অভিযোগ। যে কারণে শারীরিক নিগ্রহের শিকার দুলাল দেবনাথের অভিযোগের ভিত্তিতে জম্পুইজলা থানাতে ভারতীয় দণ্ডবিধির 326, 307 এবং 34 ধারা অনুসারে অনির্বাণ ধর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর নম্বর 08/2019 মামলা নথিভুক্ত হয়। বর্তমানে বিশালগড় মহকুমা আদালতে এই মামলার CR-02/2020 অনুসারে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মামলা চলাকালীন সময়ে সাধারণ প্রশাসন কিভাবে অনির্বাণ ধর চৌধুরীকে ইনচার্জ ডেপুটি কমান্ড্যান্টের দায়িত্ব অর্পণ করল। আর এতেই সংশ্লিষ্ট বাহিনীতে ব্যাপক গুঞ্জন ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু তাই নয়, অনৈতিকভাবে এই দায়িত্ব পাওয়ার পর অনির্বাণ ধর চৌধুরী এবার ওনার কাঁধে বেআইনিভাবে অশোক স্তম্ভ লাগিয়ে ঘোরাঘুরি করছেন, যেটা মেনে নিতে পারছেন না খোদ টিএসআর-এর অন্যান্য অফিসার এবং জওয়ানেরা। কারণ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস রুলস 1954 অনুসারে একমাত্র কোনো বাহিনীর কমান্ডেন্টই অশোক স্তম্ভ এবং একটি স্টার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো, অনির্বাণ বাবু টিপিএস গ্রেড 2 পদে থেকে কিভাবে এই অশোক স্তম্ভ ব্যবহার করলেন? আইন বিষয়ক সংশ্লিষ্ট মহলের মতে অনির্বাণ বাবুর এই কাজ সম্পূর্ণ বেআইনি এবং দ্য স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া অ্যাক্ট 2005 অনুসারে বিচারের আওতায় আসতে পারে। এক্ষেত্রে আইন মোতাবেক অনির্বাণ বাবুর সর্বোচ্চ 2 বছরের জেল ও জরিমানা হওয়ারও বিধান রয়েছে। তাই তার বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও জোরালো দাবি উঠছে খোদ টিএসআর মহল থেকেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। 34 বছর পর আমূল পরিবর্তন এলো জাতীয় শিক্ষানীতিতে। নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। 34 বছর পর বদল এলো জাতীয় শিক্ষানীতিতে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলা হলো এই নয়া নীতিতে। বুধবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের তরফে এই পরিবর্তনের কথা ঘোষণা করা হয়। নয়া নীতিতে শিক্ষার অধিকারের আওতায় আনা হয়েছে 3 থেকে 18 বছরের পড়ুয়াদের। পাশাপাশি বদল ঘটানো হলো পরীক্ষা ব্যবস্থায়। এমনকি আমূল বদলে গিয়েছে উচ্চশিক্ষা ব্যবস্থাও। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হলো শিক্ষা মন্ত্রক। স্বাধীনতার পর থেকে এই নামই পরিচিত ছিল সংশ্লিষ্ট মন্ত্রক। পরে 1985 সালে বদল করা হয়। নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকার এর আওতায় আনা হয়েছে 3 থেকে 18 বছরের পড়ুয়াদের। নতুন জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন 10ম বা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। এই পরীক্ষায় পড়ুয়াদের মুখস্থ বিদ্যার বদলে হাতে কলমে শিক্ষায় জোর দেওয়া হবে। প্রতি বছরের বদলে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পরীক্ষা নেওয়ার সুপারিশ। দশম শ্রেণীর পর কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগের তফাৎ উঠে যাচ্ছে। পদার্থ বিদ্যা নিয়ে পড়লেও থাকতে পারে সঙ্গীত। পদার্থবিদ্যা রসায়ন নিয়ে পড়লেও ফ্যাশন ডিজাইনিং পড়ার সুযোগ। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা আঞ্চলিক ভাষায় শিক্ষা বাধ্যতামূলক। কারোর উপর জোর করে কোনো ভাষা চাপিয়ে দেওয়া চলবে না। অষ্টম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা আঞ্চলিক ভাষায় শিক্ষায় ঐচ্ছিক। দ্বাদশ শ্রেণীতে বোর্ডের পরীক্ষায় 8টি সেমিস্টারের প্রস্তাব। 5+3+3+4 ভাগে
15 বছরের স্কুল স্তরে পড়াশোনা, এর মধ্যে 3 বছর প্রি স্কুল পড়াশোনার সুপারিশ। উচ্চশিক্ষার তত্ত্বাবধানে একটি নিয়ন্ত্রক সংস্থা হায়ার এডুকেশন কাউন্সিল, তবে তার আওতায় থাকবে না মেডিকেল ও আইনি শিক্ষা। স্নাতক স্তরে অনার্স কোর্স 4 বছর পর্যন্ত হতে পারে, তবে প্রতি বছরের শেষে পড়ুয়ারা পাবেন সার্টিফিকেট। কোর্স শুরুর 12 মাসের মধ্যে পড়াশোনা ছেড়ে দিলে পড়ুয়া পাবেন ভোকেশনাল কোর্সের সার্টিফিকেট। 2 বছর বা 24 মাস পর ছাড়লে মিলবে ডিপ্লোমার সার্টিফিকেট, আর 4 বছরের কোর্স করলে পাওয়া যাবে ডিগ্রি কোর্সের সার্টিফিকেট। ফলে চাকরির ক্ষেত্রে সুবিধা হবে। 1 অথবা 2 বছরের স্নাতকোত্তরের সুপারিশ। উঠে যাচ্ছে এমফিল। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরী রঙ্গনের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের উপর ভিত্তি করে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। বুধবার সেই সমস্ত সুপারিশে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ঈদ এবং মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সোনামুড়ার বিভিন্ন এলাকার মুদি দোকানগুলিতে অভিযান চালায় মহকুমা প্রশাসন। অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি এবং মেয়াদ উত্তীর্ণ দ্রব্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অভিযান চলবে। আমার অনুরোধ থাকবে, সোনামুড়ার যে কোনো এলাকায় যদি মনে হচ্ছে যে এই ধরনের এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে বা যেগুলি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে আসছে না, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসছে, সেই ধরনের ইনফরমেশন থাকলে নিশ্চয়ই আমাদের কাছে জানালে আগামী দিনে সেগুলি আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব এবং সেক্ষেত্রে নিশ্চয়ই জনগণ আমাদের পাশে দাঁড়াবে। রাজধানী আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জানা যায়, লকডাউনে রাস্তাঘাটের নির্জনতার সুযোগ নিয়ে দুপুরবেলায় আচমকা এক যুবক সেই অফিসে প্রবেশ করে। সেখানে থাকা ফ্রিজ খুলে চিপস জাতীয় খাবার খায়। এর পাশাপাশি কিছু পুরনো কাপড় ব্যাগে ঢোকানোর চেষ্টা করে। এমন সময় রাজপথে কর্মরত 2 ট্রাফিক পুলিশ কর্মীর ঘটনাটি নজরে আসে। সঙ্গে সঙ্গেই তারা সেই সন্দেহভাজন যুবককে ধরে ফেলতে সক্ষম হন। এরপর খবর দেওয়া হয় পশ্চিম থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। একটা ফ্রিজ আছে, ফ্রিজের এখানে গিয়ে ফ্রিজটাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে প্রবেশ করি। করার পর ওখানে ভিতরে গিয়ে কিছু চিপস ছিল, চিপসগুলো খাওয়ার পর কিছু কাপড় চোপড় নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাতে লাগে। তারপর এখানকার কর্মরত 2 ট্রাফিক পুলিশ সেটা দেখতে পায়। দেখার পর ওরা এসে ওকে ধরে ফেলে। লকডাউন চলাকালীন সময়ে রাজধানীর রাজপথে ব্যাপক যানবাহনের ভিড় নিয়ন্ত্রণে ময়দানে পুলিশ। পূর্ব নির্ধারিত লকডাউনের 3 দিন সমাপ্ত হবার পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 4 দিনের লকডাউন। কিন্তু 4 দিনের লকডাউনের প্রথম দিনেই মূলত উধাও হয়ে গেছে রাজধানীর লকডাউনের দৃশ্য। সমস্ত হাট বাজার খোলা, বাজারে বাজারে কেনাকাটার ভিড়। একই দৃশ্য রাজধানীর রাজপথগুলিতেও। বিশেষ করে বাইক, অটো, টমটমের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে না লকডাউনের দৃশ্য। স্বাভাবিক গতিতে চলছিল যাত্রী উঠানামার কাজ। খোদ পুলিশের সামনে দাঁড়িয়েই রিকশা, টমটম চালকেরা যাত্রী উঠানামা করতে দেখা গেছে রাজপথে। যদিও কিছু কিছু জায়গায় নাকা বসিয়ে পুলিশ অভিযানও চালাচ্ছে, এরপরও আমূল কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না রাজপথে। বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার মিহিরলাল দাস নিজেও অভিযানে নেমেছেন। তিনি দাবি করেছেন, যারা বিনা কারণে যানবাহন নিয়ে বেরিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকডাউন প্রথম রিসেন্টলি 3 দিনের জন্য দেওয়া হয়েছিল থেকে, তো এখন কালকে আবার অর্ডার হয়েছে লকডাউন কন্টিনিউ হবে 4 তারিখ পর্যন্ত। তো যা নিয়মাবলী আছে, নিয়মাবলী ওই লকডাউন অর্ডার নির্দেশিকা দেওয়া আছে, আমরা ওই নির্দিষ্ট অনুযায়ী কাজ করছি এবং যথেষ্ট পরিমাণ পুলিশ নিরাপত্তা রাখা হয়েছে। যারাই লকডাউনের বিধিনিষেধগুলি অমান্য করছে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। তবে রাজধানীর অলি গলিতে যে পরিমাণ রিকশা, অটো, টমটম ঘোরাফেরা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এই অবস্থা চলতে থাকলে লকডাউনের যেমন কোনো অর্থ থাকে না, তেমনি করোনা নিয়ন্ত্রণের প্রক্রিয়াও সফল হবে না, এমনটাই ধারণা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট চালু হলো বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
মধ্যশিক্ষা পরিষদ সিদ্ধান্ত করেছে আমরা সবকিছুই ধীরে 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 অনলাইনে আপ টু মার্কশিট অনলাইনে করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে 9-এ যাতে রেজিস্ট্রেশন করতে পারে এবং 11-এ যাতে এনরোলমেন্ট করতে পারে, সেটা এখন স্কুলের প্রধান শিক্ষক ওখানে স্কুলে বসে সে উনি অনলাইনে ছেলে মেয়েদের নাম রেজিস্ট্রেশন করবে এবং 11-এর ক্ষেত্রে সে একই এনরোলমেন্ট করবে। করার পর ভেরিফিকেশনের পর এটা অটোমেটিক্যালি চলে যাবে, ওরা প্রিন্ট আউট বের করে নিতে পারবে। অর্থাৎ ডাটা সেন্টারে রাজ্যের ত্রিপুরা এখানে ডাটা সেন্টার আমাদের সমস্ত কিছু রিজার্ভ থাকে, যে কোনো জায়গায় বসে এই ডাটা সেন্টার থেকে বিভিন্ন সুবিধা করতে পারে। স্বামী, শাশুড়ি, শিশু সহ 6 জন মিলে রুবি বেগম নামে এক গৃহবধূকে প্রাণে মারার অভিযোগ চরিলাম ফরেস্ট গেট সংলগ্ন এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের, অভিযুক্তরা পলাতক। গত 4 বছর আগে সোনামুড়ার বাসিন্দা রুবি বেগমের সাথে সামাজিকভাবে বিয়ে হয় চরিলাম ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা দিদার হোসেনের। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূর উপর শুরু হয় অকথ্য নির্যাতন। কখনো রুবিকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেবার জন্য চাপ সৃষ্টি, কখনো বা জিনিসপত্র কিনে দেবার জন্য মারধর। এই অবস্থায় কেটে যায় প্রায় 4 বছর। এরই মধ্যে দিদার হোসেন অন্য একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় বলে রুবি বেগমের অভিযোগ। এরই জেরে বুধবার রুবিকে বেধড়ক মারধর করে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও 3 ননদ। এমনটাই অভিযোগ রুবি বেগমের। বিয়ে হয়েছে আজকে 5 বছর হচ্ছে। প্রথম 2 বছর ভালোই, তারপর থেকে আরম্ভ হয়েছে। সে কি কারণে এরকম করে? হ্যাঁ, কেউ অন্য কোনো কারোর লোকে কোনো সম্পর্ক আছে কি নাকি? হ্যাঁ, তার মার মুখ থেকে আমি শুনছি হ্যাঁ নাকি অন্য কেউ লোকের সম্পর্ক আছে। তো তুমি এখন কি চাও? আমি এর বিচার চাই, আমার ছেলে হচ্ছে, আমি চাই আমার গাছ খাওয়ানোর লেগে আমার সন্তান আছে। এখন কি তুমি কি থানাতে কোনো কেস টেস করবা ওর বিরুদ্ধে? হ্যাঁ, আমি চাই শাস্তি পাক। স্থানীয় জনগণ এই অবস্থা টের পেয়ে সাথে সাথে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে এনে ভর্তি করায়। পরে 6 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। লকডাউনের মধ্যেই তেলিয়ামুড়া শহরে সরকারি নিয়ম নির্দেশিকা না মেনে লকডাউন উপেক্ষা করে যান চালকরা বেরিয়ে পড়েন বলে অভিযোগ। মানুষ সচেতন, কিন্তু প্রয়োজনে অনেকে বের হচ্ছে, যেমন ওষুধপত্র বা বাড়ির খাওয়ার ইসেন্সিয়াল জিনিসগুলির জন্য বের হচ্ছে। কিন্তু তাদের প্রতি আমি আরও অনুরোধ রাখবো যাতে আবশ্যিক জিনিসগুলির ক্ষেত্রেই যাতে বের হয়, বা দিনে একবার বের হলে আর যাতে ঘর থেকে বের না, এটা আমি তাদের প্রতি। আচ্ছা স্যার, ধর্মনগর শহরে রাস্তায় বেরিয়ে পড়ে ছোট যানবাহন। বৃহস্পতিবার ধর্মনগর শহরে দেখা গেছে এই দৃশ্য। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নেমে পড়েন মহকুমা শাসক সহ আরক্ষা প্রশাসনের কর্মীরা। রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় রাজ্য সরকার লকডাউন ঘোষণা করে। প্রথম 3 দিন ধর্মনগরে সঠিকভাবে লকডাউন মেনে চললেও দ্বিতীয় দফায় 30 জুলাই থেকে ধর্মনগরে লকডাউন মানা হচ্ছে না সঠিকভাবে। লকডাউনের আসল উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাসের শৃঙ্খল আটকানো, যার কারণে সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষের কাছে আবেদন করা হয় অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্য। কিন্তু কিছু অতি উৎসাহী মানুষ যে যার মতো করে অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন যত্রতত্র, ই রিক্সা থেকে শুরু করে বাইক গাড়ি নিয়ে পিকনিকের মেজাজে। পুলিশ প্রশাসন থেকে তাদের আটকানো হলে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন তারা, যার ফলে কোনো পদক্ষেপ নিতে পারছে না পুলিশ। সরকারের পক্ষ থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় থাকায় সেই সুযোগের অপব্যবহার করছেন অনেকে। তবে লকডাউনের সুফল পেতে হলে কঠোর হতে হবে আরক্ষা প্রশাসনকে, এমনটাই অভিমত অভিজ্ঞ মহলের। লকডাউন সঠিকভাবে না মানার ফলে পরবর্তীতে লকডাউন আরো বাড়লে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হবেন সাধারণ গরিব মানুষেরা, যার দায় গিয়ে কোনো না কোনোভাবে বর্তাবে অতি উৎসাহী মানুষের উপর।
তাই সময় থাকতে সতর্ক না হলে ক্ষতি হবে নিজের ও সমাজের। মত শুভবুদ্ধি সম্পন্ন মহলের। লকডাউন না মানার এই খবরে মহকুমা শাসক কমলেশ ধর, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর ও ধর্মনগর থানার ওসি মিলন দত্ত পুলিশ, ট্রাফিক পুলিশ ও টিএসআর নিয়ে রাস্তায় নামেন মানুষকে সচেতন করতে। পাশাপাশি মাইক যোগে সরকারি আদেশ পালনের নির্দেশ দেওয়া হয়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।